আসসালামু আলাইকুম। এই ফ্রিজটিতে কাস্টমার ক্লেম করেছে যে নরমালে ঠান্ডা হচ্ছে না এবং ডিপ চেম্বারের ঠান্ডাও অনেকটাই কমে গেছে। ফ্রিজটি অবজারভেশন করার পর আমরা বুঝতে পারি যে এটিতে চোকিং হয়েছে। প্রথমত আমরা কনডেন্সারটি ভালোভাবে ফ্লাশ করব। এজন্য ফ্লাশিং করার জন্য আমরা সাকশন লাইনটি আগে খুলে দেব। সাকশন লাইনটি খোলার উদ্দেশ্য হলো সাকশন লাইন দিয়ে কম্প্রেসরে বাতাস প্রবেশ করবে এবং কনডেন্সার হয়ে সেই বাতাসটিকে আমরা বের করে দেব। ফ্রিজটিতে ইলেকট্রিক সংযোগ দেওয়ার পর কনডেন্সারটিকে আমরা ফ্লাশ করব। হাতে যতক্ষণ ময়লা আসে ততক্ষণ আমরা এভাবে ফ্লাশ করে কনডেন্সারটিকে ওয়াশ করে নেব। কনডেন্সারটি ফ্লাশিং করার পর এখন আমরা ইভাপোরেটরটি ফ্লাশ করব। ইভাপোরেটরটি ফ্লাশিং করার জন্য আমরা ক্যাপিলারি টিউবে একটি নন রিটার্ন ভাল্ব লাগিয়ে নেব এবং সাকশন লাইন দিয়ে বাতাসটাকে বের করে দেব। ক্যাপিলারির দিক দিয়ে প্রেসার দেওয়ার উদ্দেশ্য হলো যাতে ক্যাপিলারির ময়লা সাকশন লাইন দিয়ে খুব সহজেই বের হয়ে যেতে পারে। এরপর হোস পাইপ সংযোগ করে আলাদা একটি কম্প্রেসর দিয়ে প্রেসার দেব। সাকশন লাইন যেখানে আমরা কেটেছি ওই দিক দিয়ে বাতাসটাকে বের করতেছি এবং যতক্ষণ পর্যন্ত ময়লা আসে ততক্ষণ আমরা এভাবে ফ্লাশিং করব ইভাপোরেটরটিকে। কনডেন্সার, ইভাপোরেটর এবং ক্যাপিলারি টিউব এগুলোকে ফ্লাশিং করার উদ্দেশ্য হলো এই পথগুলোকে পরিষ্কার করা বা ক্লিয়ার করা। এই লাইনগুলোকে অর্থাৎ মেকানিক্যাল সাইকেলকে পরিপূর্ণরূপে আমরা পরিষ্কার করার জন্য এই মেকানিক্যাল সাইকেলের ইভাপোরেটর, কনডেন্সার এগুলো পরিষ্কার করার জন্য মূলত ফ্লাশিং করতেছি। পরিপূর্ণরূপে ফ্লাশিং করার পর ওয়েল্ডিং করে আমরা খোলা অংশগুলো আগের মতো ঝালাই করে সুন্দরভাবে লাগিয়ে দেব। সাকশন লাইনটিকে ওয়েল্ডিং করে দেব। এরপর ফিল্টার এবং ক্যাপিলারি টিউব সংযোগ করে দেব। ফ্রিজের চার্জিং লাইনে একটি নন রিটার্ন ভাল্ব লাগিয়ে দেব। ফিল্টারের সাথে ক্যাপিলারি জোড়া দেওয়া এখনও বাকি রয়েছে। এখন আমি ফিল্টারের সাথে ক্যাপিলারিটা জোড়া দিয়ে ঝালাই করে দেব। প্রত্যেকটি ঝালাই ঠিকভাবে হলো কিনা এবং সিস্টেমের কোথাও লিক আছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য এখন আমরা প্রেসার দিয়ে লিক টেস্ট করব।
প্রত্যেকটি ওয়েল্ডিংয়ের স্থানে আমরা সাবান ফেনা ধরে ধরে লিক টেস্ট করে নেব। কোথাও লিক পাওয়া না গেলে আমরা ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ দেওয়ার প্রস্তুতি নেব। এখন আমরা শতভাগ নিশ্চিত হয়েছি যে কোথাও কোনো ধরনের লিক নাই। সুতরাং এখন আমরা ভ্যাকুয়াম করব এবং গ্যাস চার্জ করব। ভ্যাকুয়াম করার জন্য আমরা ভ্যাকুয়াম পাম্পটি সঠিকভাবে কানেকশন করব। আমরা অবগত আছি যে ভ্যাকুয়াম প্রেশার -29.92 ইঞ্চি অফ মার্কারি। এই প্রেশারে আমরা পর্যাপ্ত পরিমাণে ভ্যাকুয়াম করে নেব। প্রায় 30 মিনিটের মতো ভ্যাকুয়াম করার পর এখন আমরা গ্যাস চার্জ করব। গ্যাস দেওয়ার আগে অবশ্যই হোস পাইপের বাতাস বের করে দিতে হবে। সিলিন্ডারের নবটি লুজ করে দেওয়ার পর হোস পাইপ থেকে আমরা গ্যাস সহ কিছু পরিমাণ বাতাস বের করে দিলাম। একে পার্জিং বলা হয়। রেফ্রিজারেটরটি বন্ধ অবস্থায় আমরা কিছু পরিমাণে গ্যাস ভিতরে প্রবেশ করাবো। উল্লেখ্য যে আমরা R600A গ্যাস রেফ্রিজারেটরটিতে চার্জ করতেছি এবং রেফ্রিজারেটরটি চালু করার পর রানিং প্রেশার অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস দিয়ে রেফ্রিজারেটরটিতে কুলিং নিয়ে আসব। রেফ্রিজারেটরের কারেন্ট রেটিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা একটি ক্লিপ অন মিটার লাগিয়ে নিয়েছি যাতে রেফ্রিজারেটরটি কত কারেন্ট গ্রহণ করতেছে সেটি আমরা খুব সহজেই জানতে পারি। R600 গ্যাসের রানিং প্রেশার যেহেতু 0 PSI এর নিচে, সুতরাং আমরা একটু পরপর খুবই সামান্য পরিমাণে গ্যাস রেফ্রিজারেটরটিতে প্রবেশ করাবো এবং রানিং প্রেশার 0-র নিচে থাকা অবস্থায় আমরা চেক করব পর্যাপ্ত কুলিং আসছে কিনা। এখন গেজ মিটার লক্ষ্য করলে দেখা যাচ্ছে রানিং প্রেশার 0 PSI এর নিচে আছে এবং ক্লিপ অন মিটারে কারেন্ট গ্রহণ করতেছে এই ফ্রিজটি 1 অ্যাম্পিয়ার। তাছাড়া কিছু বাহ্যিক লক্ষণ, কন্ডেন্সার পর্যাপ্ত গরম হয়েছে, ফিল্টারটি কুসুম কুসুম গরম হয়েছে এবং সাকশন লাইন ঘাম ঘাম ভাব চলে এসেছে। অর্থাৎ আমরা নিশ্চিত হয়েছি যে রেফ্রিজারেটরটিতে পর্যাপ্ত পরিমাণে কুলিং এসেছে। আমরা যদি এখানে নেম প্লেটটি দেখি তাহলে নেম প্লেটে দেখা যাচ্ছে যে রেফ্রিজারেটরটি 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে, অর্থাৎ এর রেটিং কারেন্ট 1 অ্যাম্পিয়ার। আমরা ক্লিপ অন মিটারেও একটু আগে দেখতে পেলাম যে রেফ্রিজারেটরটি 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। আমরা ফ্রিজের ভিতরে যদি হাত দিয়ে দেখি যে পর্যাপ্ত কুলিং চলে এসেছে। এভাবেই চোকিং হওয়া রেফ্রিজারেটরটির পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সমাধান করতে সক্ষম হয়েছি।